আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। এইচএসসি অ্যান্ড অ্যাডমিশন হ্যাক্স পরিবারের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজ 27শে নভেম্বর অনুষ্ঠিত হয়ে গেল 7 কৃষি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষা। তোমাদের মধ্যে অনেকেই সেই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছো। তোমাদের সকলের জন্য শুভকামনা। তো সেই ভর্তি পরীক্ষার প্রশ্নের ফিজিক্স অংশের সলিউশন নিয়ে আমি চলে আসলাম তোমাদের সামনে। তো চেষ্টা করবো যে ফিজিক্স অংশটার সলিউশন তোমাকে দেওয়ার জন্য। পর্যায়ক্রমে তোমরা ম্যাথ এবং কেমিস্ট্রির সলিউশনও পাবে ইনশাআল্লাহ। তোমরা আমাদের চ্যানেলে একটু চোখ রাখবে কষ্ট করে, ঠিক আছে? তো আরেকটা কথা হলো যে তোমরা যদি দেখো যে তোমাদের এখানে কিছু প্রশ্ন ভুল গেছে, তোমরা হতাশ হবে না। তোমরা যে তোমাদের যতটুকু সঠিক হয়েছে সেতটুকু মার্ক যেন তোমরা পাও, সেটার জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবে। ওকে, তো চলো আমরা শুরু করি। দেখো, ফিজিক্সের প্রথম প্রশ্নটা ছিল, আচ্ছা, প্রশ্ন কিন্তু খুবই বলা যায় যে মোটামুটি সহজ টাইপের ছিল, অত পেঁচগোছ দেওয়া প্রশ্ন কিন্তু আসে নাই। ওকে, তোমার এখানে একটা প্রশ্ন দিচ্ছে যে দেখো, যে একটা কণা 2 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে প্রতি মিনিটে 30 বার আবর্তন করে, এর রৈখিক বেগ কত? ওকে, তো রৈখিক বেগের সূত্র আমরা জানি যে ভি ইজ ইকুয়াল টু আর ওমেগা, তাই না? এই ওমেগা কি? ওমেগা হলো আমাদের কৌণিক বেগ, এবং আমরা এটাও জানি যে ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই n/t। ওকে, তো আমরা এখান থেকে দেখি কি আসে, ভি ইকুয়াল টু আর ইনটু 2 পাই n/t। দেখো এখানে সবগুলা মান কিন্তু আমার দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে 2 মিটার, তো 2 মিটার বসাই ইনটু 2 পাই ইনটু, দেখো কতবার আবর্তন করে, 30 বার। এবং সময়টা দেখো কতক্ষণে 30 বার আবর্তন করে, প্রতি মিনিটে, অর্থাৎ তোমার 60 সেকেন্ডে, ঠিক আছে? 60 সেকেন্ডে 30 বার আবর্তন করে। তো এখন একটু খেয়াল করো, আমি যদি 30 দিয়ে 60 কে কাটি, 2 দিয়ে 2 কে কাটা যায়, অর্থাৎ তোমার ফাইনালি অবশিষ্ট থেকে 2 পাই। ওকে, 2 পাই, এক সেকেন্ড, দেখো এককটা কি হবে তোমার, যেহেতু তোমার এটা রৈখিক বেগ, সেহেতু তোমার মিটার পার সেকেন্ড, এবং 2 পাই মিটার পার সেকেন্ডই তোমাদের অ্যান্সার। আর যেহেতু তোমার এইটা একটাই অপশন আছে যে 2 পাই মিটার পার সেকেন্ড, সো এই যে বি নাম্বার অপশনটাই তোমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, ওকে, ফিজিক্সের প্রথম প্রশ্নটা আমরা সলভ করলাম। দ্বিতীয় প্রশ্নে যাই। তোমাকে বলছে যে দুইটা সূর্যশলাকার কম্পাঙ্ক কম্পাঙ্ক যথাক্রমে 128 ও 384 বায়ুতে শলাকা দুটি হতে সৃষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত কত? আচ্ছা, আমরা যদি একটু মেইন সূত্রটার দিকে তাকাই, আমাদের সূত্রটা হলো যে ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা, তাই না? তো এখানে যদি তুমি খেয়াল করো যে এফ ইজ প্রপোর্শনাল টু 1/ল্যামডা, এই এই যে তোমার যে সম্পর্কটা, এটা থেকে, অর্থাৎ তোমার কম্পাঙ্ক তরঙ্গ দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক। তো আমরা কি লিখতে পারি যে λ1/λ2 ইকুয়াল টু f2/f1, তাই না? তো দেখো তো, f2 এর মান কত আছে, 384, 384, আর f1 এর মান আছে 128, কাটাকাটি করলে তোমার আসে এখানে 3। সুতরাং λ2:λ1 ইকুয়াল টু 3:1, ঠিক আছে? এই 3:1 হলো আমাদের অ্যান্সার। এটা দেখো আমাদের এ নাম্বার অপশনে আছে 3:1। ওকে, এটি আমাদের কারেক্ট অ্যান্সার। খুবই সহজ টাইপের প্রশ্ন এগুলো, কিন্তু সবই বিগত বছরের প্রশ্ন থেকে আমার মনে হয় যে রিপিট করা। ওকে, আমরা নেক্সট প্রশ্নে যাই। দেখো তোমাকে বলছে 6 ভোল্ট শক্তি দ্বারা একটি বাতির মধ্য দিয়ে 0.3 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 2 মিনিট ধরে প্রবাহিত করা হলো। 2 মিনিটে বাতিটি দ্বারা ব্যয়িত শক্তির পরিমাণ কত? দেখো, ব্যয়িত শক্তির আমরা কিছু ফর্মুলা জানি, যে ডব্লিউ ইজ ইকুয়াল টু পিটি ইকুয়াল টু ভি আই টি ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি। ওকে, এখান থেকে যে কোনো একটা ইউজ হবে। তোমার কি কি ডাটা দেওয়া আছে সেটা দেখো। তোমার এখানে তোমার ভোল্ট দেওয়া আছে, কারেন্ট দেওয়া আছে, অর্থাৎ বিভব, কারেন্ট এবং সময়। দেখো তো কোনটার সাথে তোমার বিভব, কারেন্ট এবং সময় আছে। দেখো 2 নম্বরে যে এটা আছে, এই যে এখানে তোমার বিভব, কারেন্ট এবং সময় ইউজ করা হয়েছে। সো আমরা এই সূত্রটা ইউজ করবো যে ডব্লিউ ইজ ইকুয়াল টু ভি আই টি। দেখো তো ভি এর মান কত, 6 ভোল্ট, অর্থাৎ ভোল্টেজ 6 ভোল্ট। আই এর মান কত, কারেন্টের মান 0.3, আমি এটাকে লিখতে পারি 3/10 ইন্টু সময় দেওয়া আছে 2 মিনিট, অর্থাৎ 60 ইন্টু 2, অর্থাৎ 120 সেকেন্ড। ওকে,
তো এই শূন্য এই শূন্য আমি কেটে দিলাম। তো আমার এখানে অবশিষ্ট থাকে 3 6 দুগুণে 12, 6 দুগুণে 12, 3 বারে 36 ইন্টু 6। এখানে তোমার 6 6 36 6 হাতে থাকে 3 3 18 আর 3 21, 216 জুল। 216 জুল কোথায় আছে? সি নাম্বার অপশনে আছে আমাদের 216 জুল, এবং দিস ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। ওকে, এখন আমরা নেক্সট প্রশ্নে যাই। তোমাকে বলছে যে একটা সরল দোলকের দৈর্ঘ্য অপরটার দ্বিগুণ, দ্বিতীয় সরল দোলকের দোলনকাল 3 সেকেন্ড হলে প্রথমটার দোলনকাল কত? ওকে, তো দেখো তো, আমরা সরল দোলকের সূত্র জানি কি টি ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার অফ এল বাই জি, তাই না? তার মানে আমরা লিখতে পারি যে টি ইজ প্রপোর্শনাল টু রুট ওভার এল। এখান থেকে তোমার সম্পর্কটা আসবে, ঠিক আছে? তো দেখো তো, এখান থেকে আমরা কি লিখতে পারি যে T1 বাই T2 ইজ ইকুয়াল টু রুট ওভার অফ L1 বাই L2। যেহেতু তোমার প্রথমটার দোলনকাল জানতে চাইছে, অর্থাৎ তোমার T1 এর মানটা জানা লাগবে, তাই না? তাহলে রুট ওভার অফ L1 বাই L2 ইন্টু T2। তো এখন যদি আমরা দেখি আমাদের T1 ইকুয়াল টু কি আসবে, দেখো তো রুট ওভার অফ L1, ঠিক আছে? তো দেখো তোমাকে কি বলছে যে একটা সরল দোলকের দৈর্ঘ্য অপরটার দ্বিগুণ, তাই না? অর্থাৎ L1 ইজ ইকুয়াল টু 2L2, অর্থাৎ প্রথমটার যে দৈর্ঘ্য সেটা অপরটার দ্বিগুণ। তাহলে এখান থেকে আমরা L1 বাই L2 ইকুয়াল টু কি লিখতে পারি? দেখো তো, L1 বাই L2 ইকুয়াল টু আমাদের আসে 2, তাই না? তো এখানে L1 বাই L2 এর জায়গায় আমি যদি রুটের ভিতর আমার বসবে 2 ইনটু T2 এর মান তোমার কত দেওয়া আছে দেখো তো, দ্বিতীয় সরল দোলকের দোলনকাল দেওয়া আছে তোমার 3 সেকেন্ড। তাহলে দেখো তো, √2 এর মান আমরা জানি যে 1.41 সামথিং ইনটু 3। তো এইটা যদি তোমরা হিসাব করো, তোমরা ক্যালকুলেশন করার পরে দেখতে পাবা যে তোমার এটা আসবে 4.24 সেকেন্ড, 24 সেকেন্ড। এই যে এটা তোমাদের সি নাম্বার অপশনে আছে। ওকে, ওকে, 4.24 সেকেন্ড আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, আমরা 4টা প্রশ্ন সলভ করে ফেললাম। আমরা নেক্সট প্রশ্নে যাই। দেখো, সৌরশক্তি কোন পদ্ধতিতে সৃষ্টি হয়, ঠিক আছে? তো এইটা সবসময় আমরা জানি যে তোমার সূর্যে ফিউশন বিক্রিয়া, ঠিক আছে? সূর্যে ফিউশন ঘটে। এটা খুব ভালো করে মনে রাখবা যে সূর্যে ফিউশন ঘটে। তার মানে যেহেতু সৌরশক্তি তোমার বসে, তার মানে অবশ্যই এটা তোমার ফিউশন হবে। ওকে, ওকে, তো আমরা নেক্সটে যাই। দেখো, তোমাকে বলছে যে কোন একটা পদার্থে তাপ প্রয়োগ করার পরেও তাপমাত্রার পরিবর্তন হয়নি, এই অবস্থায় মানে এই উক্তিটি মানে নিচের কোন উক্তিটি এই ঘটনার উপযুক্ত ব্যাখ্যা প্রদান করে? দেখো, এটা তোমার অ্যান্সারটা হবে বি নাম্বারটা, পদার্থটির দশা পরিবর্তিত হচ্ছে। দেখো, সুপ্ত তাপ বলে একটা কথা আছে, যে এই সুপ্ত তাপ যদি তোমার প্রয়োগ করা হয়, এই সুপ্ত তাপ, ঠিক আছে, সুপ্ত তাপ যদি প্রয়োগ করা হয় তাহলে তোমার তাপমাত্রা স্থির রেখে কোনো বস্তুর তাপীয় অবস্থা যদি এক দশা থেকে অন্য অবস্থায় পরিবর্তিত হয়, তাকেই তোমার সুপ্ত তাপ বলা হয়। তো তার মানে কি? দেখো, যে তাপমাত্রা স্থির আছে, কিন্তু তাপ প্রয়োগ করা হয়েছে, অর্থাৎ তোমার তাপীয় অবস্থার পরিবর্তন করা হয়েছে, তার মানে তার দশা পরিবর্তন হচ্ছে। ওকে, এটা তোমার বি নাম্বারটা কারেক্ট অ্যান্সার। এরপরে যাই আমরা, তোমাকে বলছে যে একটা কাঠের খণ্ডকে অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে 200 নিউটন বল দ্বারা টানা হলো, বস্তুটির উপর অনুভূমিকের দিকে কার্যকরী বল কত? খুবই সহজ প্রশ্ন। দেখো, তোমার একটা কাঠের বস্তু আছে, তোমার মনে করো এই যে এটা তোমার যদি অনুভূমিক তল হয়, এর সাথে তোমার বলছে যে 60 ডিগ্রি কোণ করে, অর্থাৎ তোমার থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি কোণ করে 200 নিউটন বল দ্বারা, অর্থাৎ এফ ইকুয়াল টু 200 নিউটন বল দ্বারা টানা হইতেছে। তোমাকে বলছে এই যে অনুভূমিক দিকে কার্যকরী বল কত, অর্থাৎ এফ এক্স, ঠিক আছে? তো আমরা এটা জানি যে এফ এক্স ইকুয়াল টু হবে তোমার এফ কস থিটা। তার মানে এফ এর মান আছে 200, কস থিটার মান মানে হচ্ছে তোমার কস 60। তাহলে তোমার 200 ইন্টু কস 60 এর মান হাফ, অর্থাৎ তোমার 100 নিউটন। তোমার 100 নিউটন হলো তোমার কারেক্ট অ্যান্সার। এই যে এ নাম্বার অপশনে আছে আমাদের 100 নিউটন। ওকে, নেক্সটে যাই।
ভৌত বলবিদ্যার মৌলিক রাশিগুলো সমূহ কি? এটা আমরা সবাই জানি যে কোনগুলা মৌলিক রাশি, ঠিক আছে? মৌলিক রাশি হয়েছে তোমার দৈর্ঘ্য, ভর এবং সময়। দেখো অন্যগুলো যদি খেয়াল করো, বল এখানে কিন্তু মৌলিক রাশি না, লব্ধ রাশি। এরপরে সি নাম্বারটার দিকে যদি খেয়াল করো যে তোমার শক্তি, শক্তি কিন্তু মৌলিক রাশি না। ডি নাম্বারটার দিকে আসলে আবার বল মৌলিক রাশি না, একমাত্র বি নাম্বার অপশনে যেটা আছে তোমার ভর, দৈর্ঘ্য এবং সময়, তিনটাই হলো তোমার মৌলিক রাশি। অর্থাৎ এইটা হলো তোমার দৈর্ঘ্য, ভরকে তোমার প্রকাশ করা হয় এম দ্বারা, আর তোমার সময়কে তোমার প্রকাশ করা হয় টি দ্বারা। এই তিনটাই হলো তোমার মৌলিক রাশি। ওকে, ওকে, নেক্সট প্রশ্নে যাই। তোমাকে বলছে যে 5 কেজি ভরের একটি রাইফেল থেকে 20 কেজি ভরের একটি বুলেট 1000 মিটার গতিতে পিছনে ছুটে যায়। পিছন থেকে রাইফেলের ধাক্কার বেগ কত? ওকে, তো এটা আমি তোমাদেরকে একটা সিস্টেমে শিখাই, তোমরা সূত্রটা এইভাবে মনে রাখবা যে ছোট এম ছোট ভি ইকুয়াল টু বড় এম বড় ভি। ঠিক আছে, যেগুলা ছোট আমি তোমাকে পরিচয়গুলা লিখে দেই। ছোট এম ইকুয়াল টু হয়েছে তোমার বুলেট, বুলেটের ম্যাস বা ভর। ছোট ভি ইকুয়াল টু হয়েছে তোমার বুলেটের বেগ। আর যেহেতু তোমার রাইফেলটা বড়, তো রাইফেলটা বড়র জন্য এটাকে আমরা বড়টা দ্বারা প্রকাশ করলাম। বড়টা হয়েছে তোমার আহ হয়েছে রাইফেলের বা বন্দুকের ম্যাস বা ভর। এবং তোমার যে বড় ভি, এটা হলো তোমার রাইফেল বা বন্দুকের বেগ। ওকে, তো এই পরিচয়গুলো যদি আমরা জানি তাহলে আমরা অঙ্কটা করতে পারবো। দেখো তোমাকে যেহেতু রাইফেলের ধাক্কার মান বের করতে বলছে, অর্থাৎ তোমার রাইফেলের যে বেগ এটা বের করতে বলছে, তো দেখো আমার এখানে কি কি দেওয়া আছে। দেখো বড় এম এর মান কি দেওয়া আছে, দেখো তো রাইফেলের বলছে যে 5 কেজি ভরের একটি রাইফেল, অর্থাৎ তোমার এম এর মান আছে 5 কেজি। বলছে এর থেকে তোমার 20 গ্রাম ভরের একটি বুলেট, অর্থাৎ ছোট এম, অর্থাৎ বুলেটের ভর দেওয়া আছে 20 গ্রাম। এটাকে আমরা যদি কেজিতে কনভার্ট করি 20 × 10⁻³ কেজি, এটাকে আমি লিখতে পারি 2 × 10⁻² কেজি। এবং বুলেটের যে বেগ অর্থাৎ ছোট ভি, এটা দেওয়া আছে 1000 মিটার পার সেকেন্ড, 1000 মিটার পার সেকেন্ড। তো এখন জাস্ট মানগুলা বসে আমাদের বড় ভির মানটা বের করে নেবে। তো বড় ভি ইকুয়াল টু হয়েছে তোমার ছোট এম ছোট ভি ডিভাইডেড বাই বড় এম। দেখো তো ছোট এম এর মান কত দেওয়া আছে, 2 × 10⁻²। তারপরে তোমার ছোট ভির মান দেওয়া আছে 1000, অর্থাৎ 10⁻³ আর বড় এম এর মান দেওয়া আছে 5। এখন একটু খেয়াল করো, তোমার এখানে কি আসে দেখো তো। উপরে আসে তোমার 2 ইন্টু +3 থেকে -2 চলে যায়, অর্থাৎ একটা 10 অবশিষ্ট থাকে 10, এবং নিচে থাকে তোমার 5। তো 5 দ্বারা 10 কে কাটলে 2, এবং তোমার অবশ্যই এখানে তোমার আসে 4 মিটার পার সেকেন্ড। এটাই হলো তোমার রাইফেলের ধাক্কা বা রাইফেলের বেগ। ঠিক আছে, এই যে বি নাম্বারটা হলো আমাদের কারেক্ট অ্যান্সার। এখানে তোমার 4 মিটার পার সেকেন্ড ছিল। ওকে, দেখো এটা হলো তোমার বের করে আমরা 9টা প্রশ্ন সলভ করে ফেলছি। ওকে, আমরা 5 নাম্বার 10 নাম্বার প্রশ্নটা দেখি, অর্থাৎ ফিজিক্সের 10 নাম্বার প্রশ্ন। দেখো তোমাকে বলছে একটা তামার তারের রোধ আর হলে এর দ্বিগুণ দৈর্ঘ্য ও দ্বিগুণ ব্যাসার্ধ বিশিষ্ট তামার তারের রোধ কত? দেখো আমরা জানি যে রোধের সূত্র আর ইকুয়াল টু রো এল বাই এ, তাই না? তার মানে আমি বলতে পারি আর ইজ প্রপোর্শনাল টু এল বাই এ। কে আমরা লিখতে পারি কি, আহ দেখো এ ইকুয়াল টু কিন্তু আমরা লিখতে পারি পাই আর স্কোয়ার, তাই না? যেহেতু পাই একটা কনস্ট্যান্ট, তো এল বাই আর স্কোয়ার লেখা যায় সম্পর্কটা, তাই না? তো এখান থেকেই তোমরা রোধটা বের করতে পারবে। দেখো আমি যদি লিখি R2/R1 ইজ ইকুয়াল টু L1/L2, সরি, যেহেতু তোমার এল এর সমানুপাতিক, তাহলে তোমার L2/L1 ইন্টু R1/R2 হোল স্কোয়ার। আমার এখানে লেখাটা একটু কাটাকাটি হয়ে গেছে, আমি একটু পরিষ্কার করে লিখতেছি। তো দেখো R2/R1 ইকুয়াল টু আমি লিখতে পারি L2/L1 ইন্টু R1/R2 হোল স্কোয়ার, তাই না? তো দেখো তো এখানে তোমাকে কি বলছে যে দ্বিগুণ দৈর্ঘ্য এবং দ্বিগুণ ব্যাসার্ধ, অর্থাৎ L2 এর ক্ষেত্রে যায়, অর্থাৎ তোমার এটা হলো 2L1 হয়ে যায়, নিচেরটা L1 ইন্টু
r1 যেহেতু তোমার ব্যাসার্ধটাও দ্বিগুণ হয়ে যায়, অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে আইসা 2r1 হোল স্কয়ার। এটা কাটা, এটা কাটা। তো এখানে থাকে তোমার 2 ইন্টু 1/4, তাই না? এটা হলো তোমার r2/r1। তো এখানে তোমার থাকে r2 ইকুয়াল টু 1/2r1। দেখো তো r/2 আর কি যেটাকে বলে, এই যে দেখো এ নাম্বার অপশনে আছে আমাদের r/2, এটাই হলো আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে ওকে, এরপরে আমরা নেক্সট প্রশ্নে যাই। দেখো বাকি এই প্রশ্নটা বলছে একটি গাড়ি 10 মিটার পার সেকেন্ড আদিবেগ নিয়ে সমতরণে একটি সোজা রাস্তায় বরাবর চলছে। তো 100 মিটার দূরত্ব অতিক্রম করার পর গাড়িটি 20 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হলো, গাড়িটির ত্বরণ কত? ওকে, আমাদের কি কি গিভেন ডাটা দেওয়া আছে, ডাটাগুলো যদি আমরা একটু খেয়াল করি। দেখো তোমাকে ইউ এর মান দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড, এবং যেহেতু তোমাকে বলছে যে ভি মানে শেষ বেগের মান দেওয়া আছে 20 মিটার পার সেকেন্ড, এবং তোমার সরণের মান দেওয়া আছে 100 মিটার, তাই না? সরণের মান তোমার দেওয়া হলো 100 মিটার, এবং তোমাকে এ ইজ ইকুয়াল টু হোয়াট এটা বের করা লাগবে। তো একটু যদি খেয়াল করি আমরা, দেখো যে আমরা জানি যে ই স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, তাই না? তো এখান থেকে আমরা যদি এ এর মানটা বের করি সেটা হলো এমন আসে যে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2s। এখনো যদি আমরা মানগুলা বসাই, দেখো ভি এর মান আছে 20, 20 কে স্কোয়ার করলে আসে তোমার 400, মাইনাস ইউ এর মান আছে 10, 10 কে স্কোয়ার করলে আসে 100, আর 2 ইন্টু এস এর মান 100, তাই না? উপরে থাকে তোমার 300 বাই নিচে থাকে 200, অর্থাৎ 0 0 0 0 কাটা, অর্থাৎ 3/2, 1.5 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অর্থাৎ 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এককটা হবে তোমার মিটার পার সেকেন্ড স্কোয়ার আর কি, যেহেতু ত্বরণ। ওকে, এটা হলো আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট প্রশ্নে যাই। তোমাকে বলছে যে দুইটা সমমানের ভেক্টর একটা বিন্দুতে ক্রিয়াশীল, এদের লব্ধির মান যে কোনো একটা ভেক্টরের মানের সমান, ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কোথায়? এই প্রশ্নটা কত কত জায়গায় যে আসছে, এবং এটা আমি তোমাদের বলতে পারি যে এটা তোমরা পারলে মুখস্থ করে রাখবে, ম্যাথও কাজে লাগে, ফিজিক্সও কাজে লাগে, যে পি ইজ ইকুয়াল টু কিউ ইজ ইকুয়াল টু আর হলে এদের মানে ভেক্টরদের মধ্যবর্তী কোণ যেটা, অর্থাৎ আলফা ইজ ইকুয়াল টু 120 ডিগ্রি হবে। আমি তোমাদের অঙ্কটা করে দেখাবো, তারপরে তোমাদের বললাম যে এটা মুখস্থ রাখবা, তোমার পরীক্ষায় অনেক টাইম সেভ করবে। দেখো অঙ্কটা যদি আমি করি, আমরা ভেক্টরের যে লব্ধির সূত্র সেখান থেকে কি জানি, যে আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p/q cos আলফা, তাই না? তো যেহেতু তোমাকে বলছে যে কি যেন বলে, ভেক্টর দুইটা সমমানের, অর্থাৎ পি ইজ কিউ ইজ ইকুয়াল টু আর, তাহলে আমি সবগুলাকে আমি পি ধরে নেই, পি কিউ আর যত কিছু আছে, তাহলে আর কে দেখো আমি কি লিখতে পারি, পি স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস 2p² cos আলফা, তাই না? তো এখন খেয়াল করো, এখানে তোমার একটা পি স্কোয়ার কাটা যায়, তার মানে তোমার এই পাশে আসে মাইনাস পি স্কোয়ার ইকুয়াল টু 2p² cos আলফা। এই পি স্কোয়ার কাটা, তার মানে তোমার আসে এখানে cos আলফা ইকুয়াল টু মাইনাস হাফ, এবং এখান থেকে যদি আমরা আলফার মানটা বের করি সেটা হলো cos ইনভার্স মাইনাস হাফ, এবং cos ইনভার্স মাইনাস হাফ এর মান আমরা সবাই জানি যে 120 ডিগ্রি। ঠিক আছে, আবার বলতেছি যে এই জিনিসটা মুখস্থ যদি রাখতে পারো, যে দুইটা ভেক্টর যদি সমমানের হয় এবং তাদের লব্ধির মানটাও যে কোনো একটা ভেক্টরের মানের সমান হয়, তাহলে আলফা ইকুয়াল টু 120 ডিগ্রি। ওকে, কিছু কিছু ম্যাথ মুখস্থ রাখা এডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমরা যখন টাইম নিয়ে টানাটানি করে তখন বুঝবা। ওকে, আমরা নেক্সটে যাই। দেখো তোমাকে বলছে যে দুইটা বলের লব্ধির মান 40 নিউটন, বল দুটির মধ্যে ছোট বলটির মান 30 নিউটন, এবং এটি লব্ধি বলের সাথে লম্ব বরাবর এবং এটি লব্ধি বলের লম্ব বরাবর ক্রিয়া করে, বড় বলটির মান কত? দেখো তোমাকে বলছে যে দুইটা ভেক্টরের লব্ধি, তাই না? দেখো একটু খেয়াল করে, তোমার হলো মনে করো তোমার এই বরাবর একটা ভেক্টর আছে, ঠিক আছে, এটা হল মনে করো তোমার ছোট বলটা, এটা মনে করো 30 নিউটন, এবং তোমাকে বলছে যে
এই যে ছোট বলের সাথে লম্ব দেখো, এবং এটি লব্ধির সাথে লম্ব দেখো, এই ছোট বলের সাথে লম্বকে, ছোট বলের সাথে আমাদের লম্ব হইছে লব্ধি, ঠিক আছে, আর এবং লব্ধির মান হইছে তোমার 40 নিউটন। এবং তোমাকে বলছে যে বড় বলটির মান কত, দেখো আরেকটা বল আছে না, তো যেহেতু তোমার আরেকটা বল অবশ্যই তোমার এই বরাবর যাবে, যেহেতু দেখো তোমার ছোট বলের সাথে লব্ধিটা লম্ব, তার মানে আরেকটা যে বল আছে সেটা হলো তোমার এই বরাবর যাবে, অর্থাৎ ধরে নিলাম যে আমার এটা পি। ওকে, এখন দেখো একটু খেয়াল করবা, আমরা জানি যে ভেক্টরকে তার দিক অপরিবর্তিত রেখে তার সমান্তরালে আহ পরিবর্তন করা যায়। দেখো আমাদের যে এই ভেক্টরটা আছে না, এই যে এই ভেক্টরটা পি ভেক্টরটা, এই ভেক্টরটাকে আমরা চাইলে এর দিক অপরিবর্তিত রেখে তার সমান্তরালে, অর্থাৎ আমরা এইখানে কিন্তু স্থানান্তর করতে পারি। দেখো আমার ভেক্টরের দিকটা কিন্তু এদিকে আছে, এবং এই যে দেখো যে এই রেখাটা এবং এই যে এই রেখাটা, এই দুইটা রেখা কিন্তু পরস্পর সমান্তরাল। এটাকে যদি আমি একটু আবার সুন্দর করে আঁকি, জিনিসটা মূলত দাঁড়ায় এইরকম, যে এই বরাবর আছে তোমার 30, এই বরাবর আছে তোমার 40, এবং এই বরাবর আছে তোমার পি। এখন তোমাকে বলছে পি এর মানটা বের করার জন্য, অর্থাৎ বড় বলের যে মানটা সেটা বের করার জন্য। আবার বলতেছি একটা ভেক্টরের দিক অপরিবর্তিত রেখে তার সমান্তরাল বরাবর স্থানান্তর করা যায়। আমি এই ভেক্টরটাকে মনে করে ধরে এনে এখানে নিয়ে আসলাম, কোনো সমস্যা নেই। দেখো এখন এইটাকে আমরা, দেখো তো আমাদের বহুল পরিচিত পিথাগোরাসের কোনো কিছু মনে পড়তেছে কিনা, যে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার যোগ, সরি লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, তাই না? তো এখান থেকে আমরা দেখো পি ইকুয়ালটা আমাদের আসবে 50, ঠিক আছে, পি ইকুয়ালটা আমাদের আসবে 50 নিউটন, অর্থাৎ বড় বলটার মান হলো 50 নিউটন। সি নাম্বার অপশনটাই আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, তো আই হোপ তোমরা ক্লিয়ার। এরপরে দেখো আমরা নেক্সটে যাই। দেখো তোমাকে বলছে যে একটা রাইফেলের গুলি একটা তক্তাকে ভেদ করে, বুলেটের গতি যদি 3 গুণ করা হয় তাহলে কতটি তক্তা ভেদ করতে পারবে। দেখো মনে রাখবা যে বুলেট এর বেগ n গুণের হলে, অর্থাৎ n গুণের না, অবশ্য n গুণ হলে, খেয়াল করো বুলেটের বেগ যদি n গুণ হয় তাহলে কি হবে খেয়াল করো। আচ্ছা জিনিসটাকে তোমাকে আমি আবার প্রথম থেকে একটু বলতেছি। মনে করো একটা বুলেট, আমি তোমাকে কেসটা লিখে দিই, এটা তোমার অনেক জায়গায় কাজে লাগবে, অনেক ইম্পর্টেন্ট একটা টাইপ, যে একটি বুলেট m সংখ্যক তক্তা ভেদ করে, তক্তা ভেদ করে, এর বেগ n গুণ হলে ভেদকৃত তক্তার সংখ্যা, ভেদকৃত তক্তার সংখ্যা ইকুয়াল টু m × n²। এই সূত্র তোমার যে কত জায়গায় কাজে লাগবে এডমিশন লেভেলে বা তোমার এইচএসসির এমসিকিউর জন্য, সেটা তোমরা টের পাবা। দেখো এই প্রশ্নটার ক্ষেত্রে দেখো যে এই একটা রাইফেল একটা তক্তাকে ভেদ করে, অর্থাৎ তোমার এখানে তোমার m = 1, তাই না? আর বলছে গতি 3 গুণ করা হয়, অর্থাৎ তোমার n = হয়েছে 3। তাহলে আমরা ভেদকৃত তক্তা কত হবে দেখো তো, ভেদকৃত তক্তার সংখ্যা ইজ ইকুয়াল টু 1 × 3² মানে 9, অর্থাৎ 9টা তক্তা ভেদ করতে পারবে যদি এর বেগ 3 গুণ করা হয়। ওকে, এই ম্যাথটাও গেল। এরপরে আমরা নেক্সটে যাই। আমাকে বলছে একটি পুকুর 6 ফুট গভীর, পানির প্রতিসরাঙ্ক 1.33 হলে পুকুরের আপাত গভীরতা কত। দেখো আমরা একটা সূত্র জানি যে মিউ ইজ ইকুয়াল টু প্রকৃত ডিভাইডেড বাই আপাত, ঠিক আছে।
তো এখানে তোমার দেখো কি কি দেওয়া আছে, মিউ ইকুয়াল টু 1.33 এবং এইটাকে আমি লিখতে পারি 4/3। আমার ক্যালকুলেশনের সুবিধার জন্য আমি এটাকে 4/3 লিখে নিলাম। ওকে, এটা তোমার 1.33। ওকে, এবং তোমাকে বলছে আপাত সরি প্রকৃত গভীরতা দেওয়া আছে 6 ফুট, তাই না? আর যেহেতু তোমার আপাত বের করা লাগবে, তো তুমি বুঝতেই পারতেছো যে আপাত ইকুয়াল টু প্রকৃত বাই মিউ, তাই না? তো প্রকৃতর মানটা কত দেখো তো 6, আর ডিভাইডেড বাই মিউ এর মান হলো 4/3। তো আমি এটাকে লিখতে পারি যে 6 × 3/4, তাহলে তোমার 18/4। তাহলে তোমার এখানে অ্যান্সারটা আসে 4.51, অর্থাৎ এটা তোমার ফিট এককে ছিল এবং এইটাও তোমার ফিট এককে আসবে। এটা জ্যামিতিক আলোক বিজ্ঞান চ্যাপ্টারের অনেক ইম্পর্টেন্ট একটা টাইপ, যে 4.51 ফিট আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, আমরা নেক্সট প্রশ্নে যাই। তোমাকে বলছে যে একটা বৈদ্যুতিক পাখার সুইচ অন করলে, ঠিক আছে, 10 বার পূর্ণ ঘূর্ণনের পর পাখাটির কৌণিক বেগ হয় 20 রেডিয়ান/সেকেন্ড। কৌণিক ত্বরণ কত? ওকে, একটা খেয়াল করো যে আমরা কি যেন বলে, একটা যদি আমরা রৈখিক বেগের ক্ষেত্রে আমরা সূত্র জানি কি, v² = u² + 2as, তাই না? তো এই সূত্রটাকে যদি আমরা কৌণিক বেগের জন্য অ্যাপ্লাই করি, আমরা ভি কে প্রকাশ করব ডব্লিউ দ্বারা, ইউ কে প্রকাশ করব ডব্লিউ নট দ্বারা, এ কে প্রকাশ করব আলফা অর্থাৎ কৌণিক ত্বরণ দ্বারা, এবং এস কে প্রকাশ করব থিটা দ্বারা, তাই না? তো আমাদের সূত্রটা এরকম দাঁড়াবে যে ω² = ω0² + 2α θ। এখন আমাদের মান কি কি দেওয়া আছে আমরা যদি একটু খেয়াল করি, দেখো একটু খেয়াল করে যে তোমার বলছে যে 10 বার পূর্ণ ঘূর্ণনের পর পাখাটির বেগ, অর্থাৎ আচ্ছা এটার আদি বেগ অর্থাৎ ω0 যেটা, এইটা তোমার ছিল 0, এবং 10 বার পূর্ণ ঘূর্ণনের পর পাখাটির কৌণিক বেগ হয়েছে 20 রেডিয়ান/সেকেন্ড, অর্থাৎ ω = 20 রেডিয়ান/সেকেন্ড। তোমাকে আলফার ভ্যালু বের করা লাগবে এবং থিটা, ঠিক আছে? দেখো তো বলছে যে থিটা ইকুয়াল টু, আমরা জানি যে থিটা ইকুয়াল টু হবে 2n পাই, তাই না? তো দেখো তো 2 পাই ইন্টু কতবার, মানে n অর্থাৎ কতবার পূর্ণ ঘূর্ণন করছে, 10 বার, তাই না? তার মানে এটা হবে তোমার 20 পাই, এবং তোমার আলফা ইকুয়াল টু হোয়াট? তো এখন তোমার এই অংশটা তো তুমি জানোই 0, তাই না? তো আলফা ইকুয়াল টু হবে তোমার ω² / 2θ, তাই না? ওমেগা কত দেখো তো, ওমেগা ওমেগা ইজ 20, 20 কে স্কয়ার করলে আসবে তোমার 400, আর 2θ মানে হয়েছে তোমার, এই যে 20 কে তুমি 2 দ্বারা গুণ করলে কত হয়, 40 পাই। তো এটা কাটা যায়, অর্থাৎ তোমার এখানে থাকে 10/পাই। ওকে, তো এইটাকে তোমার যদি অ্যান্সার বের করো তাহলে দেখবা তোমার আসে 3.18, এবং অবশ্যই রেডিয়ান/সেকেন্ড², যেহেতু কৌণিক ত্বরণ। তো এখানে আমরা আলফা ইকুয়াল টু পাই 3.18 রেডিয়ান/সেকেন্ড²। ওকে, দেখো তো কোথায় আছে, এই যে সি নাম্বার অপশনে আমাদের কারেক্ট অ্যান্সারটা বিদ্যমান। আমরা নেক্সটে যাই। দেখো তোমাকে বলছে একটা সমবাহু ত্রিভুজের প্রতিসরাঙ্ক √2 হলে এর ন্যূনতম বিচ্যুতি কোণ কত? দেখো এই জিনিসটা তুমি যদি আমাকে আস্ক করো, আমি তোমাকে একটা জিনিস লিখে দিব আজকে, যে প্রিজম কোণ, ঠিক আছে, প্রিজম কোণ এ ইকুয়াল টু 60°, তারপরে তোমার মিউ ইকুয়াল টু √2, আর হয়েছে তোমার ন্যূনতম বিচ্যুতি, ঠিক আছে, ন্যূনতম বিচ্যুতিকে আমি যদি ডেল্টা মিনিমাম দ্বারা প্রকাশ করি 30°। এই তিনটা জিনিস একে অপরের পরিপূরক, ঠিক আছে। এর মধ্যে যদি তোমার যে কোনো দুইটা কোশ্চেনে দেওয়া থাকে, তিন অপরটার উত্তর অবশ্যই আরেকটা হবে। দেখো তো এখানে তোমার সমবাহু ত্রিভুজ বলছে, যেহেতু তোমার সমবাহু ত্রিভুজ জানো যে সমবাহু ত্রিভুজের অন্তস্থ কোণগুলো 60°, অর্থাৎ প্রিজম কোণ 60°, এবং প্রতিসরাঙ্ক √2, অবশ্যই ন্যূনতম বিচ্যুতি কোণটা 30° হবে, ঠিক আছে। এটা হলো তোমার পরীক্ষায় টাইম সেভ করার জন্য, এবং তোমাকে আমি অঙ্কটা মেইন সিস্টেমে করে দেখাচ্ছি।
তো আমি তোমাকে এটা বলে দিলাম যে এই জিনিসটা মুখস্থ রাখা ভালো যে এখানে তোমার যে কোনো দুইটার ভ্যালু দেওয়া থাকতে অপর যেটা আছে এটা তোমার মনে করো তোমাকে এখানে ন্যূনতম বিচ্যুতি আর প্রতিসরাঙ্ক দেওয়া আছে প্রিজম কোণ জানতে চাইলো সেই ক্ষেত্রে অ্যান্সারটা হতো 60 ডিগ্রি। তোমাকে মনে করো প্রিজম কোণ এবং ন্যূনতম বিচ্যুতি কোণ দেওয়া আছে প্রতিসরাঙ্ক জানতে চাইলো অ্যান্সার হতো √2। ক্লিয়ার? এখন খেয়াল করো, এখন আমি অঙ্কটা করে দেখাই। দেখো আমরা সূত্রটা কি জানি যে মিউ ইকুয়াল টু সাইন a প্লাস ডেল্টা m/2 ডিভাইডেড বাই সাইন a/2। তোমাকে মিউ এর মান দেওয়া আছে √2 ইকুয়াল টু সাইন a প্লাস, সরি এই 2টা তো সবার নিচে অর্থাৎ a/2 প্লাস ডেল্টা মিনিমাম বাই 2 ডিভাইডেড বাই সাইন a/2। আমি যদি এখন একটু a এর মানটা বসাই দেখো তো কত আসে, √2 ইকুয়াল টু সাইন, দেখো a/2 অর্থাৎ 60 কে 2 দ্বারা ভাগ করলে 30 ডিগ্রি প্লাস ডেল্টা মিনিমাম বাই 2 ডিভাইডেড বাই নিচে হলো সাইন a/2 অর্থাৎ সাইন 30 ডিগ্রি মান আমরা জানি হাফ, তাই না? তাহলে এখানে দেখো তো আমাদের কি আসে, √2 ইন্টু হাফ ইকুয়াল টু সাইন, সরি 30 ডিগ্রি প্লাস ডেল্টা মিনিমাম বাই 2, তাই না? এখানে তোমার থাকে 1/√2 ইকুয়াল টু সাইন 30 ডিগ্রি প্লাস ডেল্টা মিনিমাম বাই 2। এখন দেখো তুমি যদি এই সাইনটাকে এই পাশে আনো, তোমার এখানে এই পাশে আসে তোমার 45 ডিগ্রি ইকুয়াল টু 30 ডিগ্রি প্লাস ডেল্টা m/2। তো তুমি এখান থেকে হিসাব করলে ফাইনালি দেখবা যে ডেল্টা m ইকুয়াল টু আসে 30 ডিগ্রি। ঠিক আছে, দেখো এই যে 30 ডিগ্রি আমাদের অ্যান্সার আসছে। আজকে আমার হয়তো ট্যাবলেটটা একটু প্রবলেম হয়েছে, লেখাটা অনেক বেকাতেরা হয়ে যেতেছে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। খেয়াল করো আমাদের নেক্সট প্রশ্ন বলছে যে একটা গাড়ি যদি চলতে থাকে টায়ারের ভিতর কিছু তাপগতীয় প্রক্রিয়া চলে, এই প্রক্রিয়াটা কি? খেয়াল করো এই জিনিসটার অ্যান্সার হবে সম আয়তন বা ধ্রুব আয়তন প্রক্রিয়া। ঠিক আছে, এটা তোমরা অনেক জায়গায় অ্যান্সার পাবা যে বলবে রুদ্ধতাপীয় প্রক্রিয়া, আসলে এটা রুদ্ধতাপীয় না, এটা হলো ধ্রুব আয়তন প্রক্রিয়া। তোমাকে কখন রুদ্ধতাপীয় হবে সেটা আমি তোমাকে বলে দিতেছি। ঠিক আছে, মনে করো গাড়ি চলতে থাকলে, গাড়ি চলতে চলতে টায়ার ফেটে গেলে, টায়ার ফেটে গেলে রুদ্ধতাপীয়। ঠিক আছে, মনে রাখবা। আর যদি দেখো যে গাড়ি চলতেছে কিন্তু টায়ারের কিছু হয় না, টায়ারের ভিতর অবশ্যই ধ্রুব আয়তন প্রক্রিয়া যেটা, ঠিক আছে, এইটা সংগঠিত হবে। সি নাম্বারটা কারেক্ট অ্যান্সার। এরপরে আমরা যাই যে বলছে একটা ত্রুটিপূর্ণ থার্মোমিটারে বরফ বিন্দু 30 ডিগ্রি সেলসিয়াস এবং স্টিম বিন্দু 99 ডিগ্রি সেলসিয়াস, যখন এই থার্মোমিটারে 52 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রদর্শন করে তখন ফারেনহাইট স্কেলে এই স্কেলের মানে তাপমাত্রাটা কত? ওকে, তো এই ক্ষেত্রে আমরা জানি যে এই আমাদের সূত্রটা হয়েছে এরকম যে আহ সূত্রটা যে এরকম যে থিটা মাইনাস থিটা নট ডিভাইডেড বাই থিটা স্টিম মাইনাস থিটা নট, অর্থাৎ থিটা নটটা হয়েছে বরফ বিন্দু এবং স্টিম মানে হয়েছে ঊর্ধ্বতাপীয় বিন্দু। এবং যেহেতু তোমার ফারেনহাইটে জানতে চাইছে, তোমার এটা আসবে সেলসিয়াসে, তো তুমি যেহেতু ফারেনহাইটে বের করো তার মানে আমি একবারে লিখে দিব F-32 ডিভাইডেড বাই 180। তো এখন দেখো তো এখানে থিটার মানটা কত আছে, 52 ডিগ্রি, মাইনাস থিটা নটের মানটা আছে অর্থাৎ যেটা বরফ বিন্দু সেটা হলো 5 ডিগ্রি, এবং স্টিমের মানটা আছে 99 ডিগ্রি, এবং থিটা নট যেটা এটা আবার 5 ডিগ্রি, ইকুয়াল টু F-32/180। ওকে, তো এখান থেকে তুমি দেখবা যে হিসাব ক্যালকুলেশন যদি করো সেটা তোমার আসবে F ইকুয়াল টু 122 ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে, এই যে বি নাম্বার অপশনটা আছে আমাদের 122 ডিগ্রি ফারেনহাইট। ওকে, নেক্সট প্রশ্নে যাই, আমাদের ফিজিক্স অংশের লাস্ট প্রশ্ন।
তোমাকে বলছে 1 কেজি ভরের একটি তেজস্ক্রিয় মৌলের একটি বস্তুর মধ্যে 48 দিন পর ওই মৌলের মাত্র 0.25 কেজি পাওয়া যায়। মৌলটির অর্ধেক কত? দেখো, তোমাকে আমি একটা শর্টকাট বা বলা যায় যে টেকনিক শিখাই দিতে পারি যে টি সময় পরে 1/2 অংশ যদি অবশিষ্ট থাকে কোনো তেজস্ক্রিয় পদার্থের বা তেজস্ক্রিয় মৌলের, থাকলে টি হাফ ইকুয়াল টু টি/n। ওকে, এটা হলো আমাদের টেকনিক। এখন খেয়াল করো, তোমাকে বলছে যে দেখো এখানে মানগুলা কি কি দেওয়া আছে। টি ইকুয়াল টু তোমাকে বলছে 48 ডে, এবং দেখো বলছে যে ওই মৌলের 0.25 কেজি পাওয়া যায়। দেখো তো, মানে প্রথমে ছিল 1 কেজি, তাই না? এম নট ইকুয়াল টু ছিল 1 কেজি, আর এম ইকুয়াল টু হয়েছে 0.24, অর্থাৎ 1/4 কেজি, তাই না? তার মানে অবশিষ্ট কত দেখো তো, এখানে কিন্তু 1/2 মানে 2 স্কোয়ার কেজি অবশিষ্ট আছে। দেখো তাহলে এখান থেকে আমি কি পাই? n ইকুয়াল টু 2, তাই না? আমি তোমাকে প্রথমেই বলছিলাম যে টি সময় পরে 1/2 অংশ অবশিষ্ট থাকে। দেখো তো, টি সময় পরে 1/2 স্কোয়ার অংশ অবশিষ্ট আছে। তার মানে এই যে n এর মান যেটা সেটা হলো 2। তাহলে দেখো তো টি হাফ এর মানটা কত আসে, অর্থাৎ অর্ধায়টা যেহেতু তোমার জানতে চাইছে। দেখো, টি এর মান আছে 48 আর n এর মান 2, অর্থাৎ টি হাফ ইকুয়াল টু তোমার 24। ওকে, তো 24 কোথায় আছে? এ নাম্বার অপশনে আছে আমাদের 24 ডেজ। ওকে, আই হোপ তোমরা ক্লিয়ার। তো এই ছিল আমাদের ফিজিক্স অংশের সলিউশন। তো অতি শীঘ্রই তোমাদের জন্য ম্যাথ অংশের সলিউশন নিয়ে হাজির হয়ে যাবো ইনশাল্লাহ। তো আমাদের সকলের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবো।